নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। 9ই আগস্ট থেকে 4 অক্টোবর যদি আমরা ক্যালেন্ডারের পাতায় দেখি, তাহলে প্রায় 2 মাসের কাছাকাছি। কিন্তু এই 2 মাসের মধ্যে পরিস্থিতি কি কিছু বদলালো? আমি কোন পরিস্থিতির কথা বলছি? আমরা 9ই আগস্ট দেখেছিলাম আরজি করের হসপিটালের মধ্যেই একটা ডাক্তারের ধর্ষণ এবং খুন, এবং তারপর পুলিশের গাফিলতি, ছত্রে ছত্রে গাফিলতি, একটার পর একটা গাফিলতি। গাফিলতি বলতে পারেন, বা পরবর্তীকালে সিবিআই তদন্তে গাফিলতি না বলে বলা হচ্ছে ইচ্ছাকৃত। এখনো পর্যন্ত তদন্ত আহ, চলছে। তারপর আবার যেটা দেখা গেলাম, চার চার 4 অক্টোবর, সেটা হচ্ছে এবার জয়নগর। আবার এক অভয়া, বা আপনারা যদি তার নাম করুন বিজয়া, আবার তাকে খুন, এবং সেই খুনের থেকে বড় কথা হচ্ছে আবার পুলিশের তদন্তে গাফিলতি এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ। আমরা ঠিক কোন দিকে যাচ্ছি? এই যে পুলিশের ওপর মানুষের কি অনাস্থা বাড়ছে, আজ এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম এবং ডক্টর অরিন্দম বিশ্বাস। আপনাদের দুজনকেই স্বাগত। নজরুলদা, আপনাকে দিয়ে শুরু করছি। নজরুলদা, কিভাবে দেখছেন এই যে আমি যেটা বললাম, যে দুটো জায়গায় খুন, একটা জায়গায় ধর্ষণ খুন, আর একটা জায়গায় এখনো দেখা যায়নি ধর্ষণ কিনা, কিন্তু যে বিষয়টা বেরিয়ে আসছে সেটা হচ্ছে পুলিশের তদন্ত এবং তার প্রতি মানুষের অনাস্থা। দেখুন, পুলিশে কাজ করা উচিত সততার সঙ্গে, নিরপেক্ষভাবে, অবশ্যই দক্ষতার সঙ্গে। কিন্তু দুঃখের বিষয় এটা হলো যে আমাদের রাজ্যের পুলিশ সততা এবং নিরপেক্ষতার ব্যাপার দুটো একদম বিসর্জন দিয়ে শাসক দলে কথা মতো কাজ করতে শুরু করেছে। শাসক দলের আশ্রয় থাকলে কোনো অপরাধীর বিরুদ্ধে প্রথমত পুলিশ কেস শুরু করে না, বাধ্য হয়ে শুরু করলে ভালোভাবে তদন্ত করে না। ফলে শাসক দলের হয়ে কাজ করার ফলে সাধারণ মানুষের মনে, যারা শাসক দল করেন না, যারা শাসক দল করেন তারা কিন্তু যতটা সুবিধা পাওয়ার কথা তার থেকে বেশি পান। নেতারা তো অনেক বেশি পান, মন্ত্রীরা অনেক বেশি পান, কিন্তু যারা শাসক দল করেন না তারা বঞ্চিত হন। তারা অপরাধ না করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এবং তারা যখন অন্যের বিরুদ্ধে অপরাধের অভিযোগ নিয়ে যান তখন তাদের প্রতি সুবিচার করা হয় না। এর ফলে মানুষের মনে একটা ক্ষোভ জমা হয়েছে। এটা শাসক দলের অন্যান্য কাজের জন্য জমা হয়েছে, কিন্তু শাসক দলের গুন্ডাদের ভয়ে তাদের অনেকেই মুখ খুলতে সাহস করতেন না। কিন্তু দেখলাম আরজি কর ঘটনার পর জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলনের ডাক দিলেন, প্রচুর সাধারণ লোক তাদের পাশে গিয়ে দাঁড়ালেন। এটা কিন্তু একটা নতুন ডেভেলপমেন্ট, যেটা শাসক দল বিরোধী দল উভয়েরই নোট করা উচিত, যে অবস্থা পাল্টেছে। আবার যে গতকাল যেটা আপনি মহিষমারীর কথা বলছেন, সেখানে দেখুন ফাঁড়িতে গিয়ে পুলিশের লোকদের তাড়া করে ফাঁড়িতে আগুন ধরিয়ে দিল সাধারণ মানুষ। তো এইটা কিন্তু খুব ভালো যে ঘটনা আমি বলবো না, কারণ পুলিশকে যদি লোকে তাড়া করে, স্থানীয় এমএলএ কে যদি তাড়া করে, এমপি কে যদি জুতো দেখায়, তো এটা ভালো ঘটনা আমি বলবো না। তবে অবশ্যই এটা একটা পরিবর্তন, যে সাধারণ মানুষ এখন শাসক দলের নেতাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে কিন্তু পথে নামছে এবং আরো কিছু করছে। তো এটা যদি অরিন্দম দাস, চলতে, হ্যাঁ, আমি হ্যাঁ অরিন্দম বলুন। দার কাছে আসছি, নজরুল দা আসছি আপনার কাছে। অরিন্দম দা, এই জায়গা থেকে আপনাকে বলছি যে আপনাকে আমি যে দুটো উদাহরণ দিলাম, আরো আপনাকে বলছি, কিছুদিন আগে বাসরণীতেও আমরা দেখেছিলাম এই একটি 9-এর ছেলেকে পিষে মেরে দেওয়ার পর সেখানে এক ওসিকে 7 ঘন্টা ধরে পাটুলি থানার তাকে কাদার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হলো। ফলে এই যে ক্রমবর্ধমান জনরোষ, আপনার কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে যে কিভাবে দেখছেন, পুলিশ কি বেশি আর কি সংবেদনশীল হয়ে গেছে? যে পুলিশকে অনেক বেশি, আরো বেশি পুলিশকে কঠোর হওয়া উচিত, নাকি পুলিশকে আরো বেশি করে আইনের শাসন
মেনে চলা উচিত? আজকে যে এই জনরোষ, এই জনরোষটাকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে। সব একটা কথা বলা খুব পরিষ্কার, পুলিশের প্রতি মানুষের একটা ক্ষোভ বাড়ছে। মানুষ সেটা উগরে দিচ্ছে, উগরে উগরে দেওয়ার একটা সুযোগ পাচ্ছে একটা কারণে, কারণ এত মিডিয়া আগে ছিল না। এখন মিডিয়ার একটা বিরাট মানে অংশগ্রহণ বিভিন্ন ঘটনায়, সেই দেখে মানুষের মধ্যে একটা সাহস যোগাচ্ছে। এবং মিডিয়া মাঝে মাঝে, কয়েকটা মিডিয়া ছাড়া, মিডিয়া যে চতুর্থ স্তম্ভ প্রমাণ করছে, সেটা প্রমাণ করছে বলে মানুষের ভরসাটা বাড়ছে। সেই কারণে মানুষ ভেতরকার রাগটা বেরিয়ে আসছে। সেটা আরজিকর হোক, সেটা আহ, গতকাল কুলতলির ঘটনা হোক, বা এই পাটুলির যে ঘটনাটা আপনি বলছেন সেই ঘটনা, মানুষের যে ক্ষোভটা বেরিয়ে আসছে, যে কারণ আইনটা মানুষ চাইছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যখনই চাইছে সেটা কয়েক বছর লেগে যাচ্ছে, দশক লেগে যাচ্ছে তাকে শাস্তি দিতে। আমাদের আইন প্রণয়নটা করতে এতটাই অসুবিধা হয় আইন ব্যবস্থা, কিন্তু পুলিশকে বারবার দোষ দিলে হবে না। পুলিশকে আইনের মধ্যে কাজ করতে হবে। পুলিশ একটা কথায়, জনতা বললেই পুলিশ কাজ করে দেবে সেরম নয়। সেই জায়গায় থেকে আজকে আমাদের আইন ব্যবস্থার বদলানো একটা উচিত। আর 2 নম্বর যেটা হচ্ছে, দেখুন, আপনিও জানেন, আমিও জানি, নজরুল বাবুও জানে, অত্যন্ত শ্রদ্ধা করি আমি, বাম আমল থেকে লোকাল কমিটিগুলো থানা হয়ে যাচ্ছে। তো মানে কোনো করার ক্ষমতা পুলিশকে যে ব্যবহার করে, আপনি জিজ্ঞেস করতেই পারেন যে বাম আমল তো চলে গেছে, 11-13 বছর, তাহলে কি হলো? হ্যাঁ, 13 বছরে হওয়া উচিত ছিল, সেটা হয়নি। সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দল পুলিশকে চেষ্টা করে নিজেদের কাজে লাগাতে। এই কাজে লাগাতে গিয়ে পুলিশের যে কাজটা, সেই কাজটা পুলিশ করতে পারছে না সঠিকভাবে, স্বচ্ছতার সাথে। সেই জন্যই আজকে মানুষের একটা ক্ষোভ বাড়ছে। বিভিন্ন জায়গায় আজকে মানুষ যে ক্ষোভটা দেখাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এটা ভালো নয়। নিজের হাতে আইনটা কেন তুলছে সেটা বুঝতে হবে। যে মানুষের ক্ষোভ, মানুষের রাগ, মানুষের যন্ত্রণা বেড়ে গেছে বলে আজকে মানুষ কিন্তু সেই রাগটা প্রকাশ করছে। নজরুলদা, আমি যদি আর একটু এগিয়ে যাই, যে এই ঘটনার পর আমরা আজ সকালবেলা দেখলাম পটাশপুরে যে একজনকে নিজের পিটিয়ে মেরে দিল গ্রামবাসীর এবং মহিলারা। একটা পটাশপুরে একটি ধর্ষণ এবং এক মহিলাকে খুন করার পর যে অভিযুক্ত, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো অর্জুনদা, নজরুলদা। তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে নজরুলদা, মানুষ পুলিশের ওপর ভরসা হারিয়েছে বলেই নিজের হাতে এই আইন তুলে নিচ্ছে এবং পিটিয়ে মেরে দিচ্ছে? দেখুন, পুলিশ যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন এবং সেটা নিরপেক্ষভাবে নিতেন, তাহলে এরকম ঘটনা ঘটতো না। কেন বলছি? মানুষ যদি মনে করতেন যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবেন, তাহলে একে না মেরে ফেলে হয়তো পুলিশের হাতে তুলে দিতেন। এটা আমি আশা করি। আমি পুলিশে দীর্ঘদিন চাকরি করেছি। সাধারণ মানুষ যদি বোঝে যে পুলিশ না পারলেও চেষ্টা করছে, তাহলে কিন্তু আইন নিজের হাতে তুলে নেয় না। বা এমনকি পুলিশকে নিজেদের কিছু ক্ষতি বা অসুবিধা স্বীকার করেও সাহায্য করতে চায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অন্যদের কি অভিজ্ঞতা আমি বলতে পারবো না। তো এই যে এটা হচ্ছে, সেটার এটা ঠিক যে এর জন্য শুধুমাত্র পুলিশ দায়ী নয়, পুলিশ অনেক বেশি পরিমাণে দায়ী, কিন্তু এর জন্য আমাদের আদালতগুলির যে কাজকর্ম, সেটাও অনেক পরিমাণে দায়ী। দেখুন, আমাদের এখানে দুঃখের বিষয় যে রাজ্যের নিয়োগ এতটাই অস্বচ্ছ হয়ে গিয়েছে যে এই ডব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল হায়ার জুডিশিয়াল সার্ভিস, এই জুডিশিয়াল সার্ভিস তো আমাদের ম্যাজিস্ট্রেট বা লোয়ার কোর্টের জজগুলো নিযুক্ত হয়। তো সেখানে যেমন নাম বেরোলো, আর দালালরা বেরিয়ে পড়লো, কার কাছে 30 লাখ, কার কাছে 35 লাখ টাকা নিয়ে চাকরি দিয়ে দিল। তো এই লোকগুলো যখন আমার বিচার করবে, আপনার বিচার করবে, তখন কি হবে? এবং আপনি যদি দেখেন যে আজকে কোর্টে যে পাবলিক প্রসিকিউটররা আছেন, সেগুলো পার্টির নেতারা। কোন কোন জেলায় দেখবেন যে জেলা সভাপতি এবং পাবলিক প্রসিকিউটর একই লোক। তো যখন শাসক দলের লোকেরা কোর্টে যান, তাদের বিরুদ্ধে প্রমাণ কোর্টের কাছে পেশ করতে হবে, তখন এই পাবলিক প্রসিকিউটররা কিন্তু তাদের পার্টির দায়বদ্ধতা থেকে ঠিকমতো কাজ করতে পারছেন না। আর একটা ব্যাপার আছে, এই যে তারিখের পর তারিখ পড়ে গিয়ে একটা মামলা
12 বছর 14 বছর আমি আলিপুর কোর্টে, আমার একটা মামলা আছে, আমি 12 সালে করেছিলাম, 3 মাসের বেশি লাগা কথা নয়, কিন্তু সে মামলাটা 12 বছর হয়ে গিয়েছে, চলছে। আগামীকাল ডেট আছে, আমি যাব। আমি ওখানে কোর্টে বসে থাকতে একটা কেস দেখেছিলাম যেটা 44 বছর ধরে চলছে, যাতে 22 জন আসামি ছিল, সেদিন মাত্র একজন হাজির ছিল, আর দু একটা ডেট হলে সেও মারা যাবে। অর্থাৎ যদি কোর্টের অবস্থা এরকম হয় যে আসামি বেঁচে থাকতে বিচার শেষ হবে না, তাহলে আসামিরা কোর্টকে কেন ভয় করবে? পুলিশকেও ভয় করছে না, কোর্টকেও ভয় করছে না, ফলে তারা যা যেরকম মনে হচ্ছে করছে। আর শাসক দলের যদি আশ্রয় থাকে তাহলে তুমি ঠিক গেল বল। অরিন্দম দা, এই জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা, যে অভয়াকাণ্ডের পর যেটা প্রধান সামনে এসেছিল, ডাক্তারেরা নিয়ে এসেছিলেন, জুনিয়র ডাক্তারেরা, সেটা হচ্ছে হুমকি সংস্কৃতি, থ্রেট কালচার। সেটা শনিবার আরজি করের যে রিপোর্ট বেরোলো, তাতে কিন্তু পরিষ্কার যে এই থ্রেট কালচার পূর্ণ মাত্রায় ছিল, এবং সেখানে ড্রাগ থেকে যৌন নির্যাতন কিছুই বাদ নেই। এবং আহ, কিছু ডাক্তারের নামে সুপারিশ করা হয়েছে সাসপেন্ড করার, তাদের খারিজ করার কথা বলা হয়েছে। তো এই জায়গা থেকে আমার প্রশ্ন, এই যে থ্রেট কালচার, তো এখানে দাঁড়িয়ে এরপরে তো পুলিশের ভূমিকা আছে এখানে, যেখানে বলা হচ্ছে যে ডাক্তাররা যৌন নির্যাতনের সঙ্গে যুক্ত, ওখানে ড্রাগের কারবার হতো, সেখানে দাঁড়িয়ে এখানে কি পুলিশের কোনো ভূমিকা নেই? এটা সিবিআই এর তো, তারা তদন্তের জন্য সিবিআই কে দিয়েছে, কিন্তু এখানে তো পুলিশের ভূমিকা আছে। বা এতদিন ধরে যে এই যে থ্রেট কালচারের দিনের পর দিন, অরিন্দম দা, যে অভিযোগ ভেসে আসছিল, সেখানে আপনি পুলিশের ভূমিকা কি করে দেখেন, যাকে এই ছেলে মেয়েগুলোকে লাস্টে অনশনে বসতে হলো, আমরণ অনশনে? আমি এর আগে না দুটো মানে একটু এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ। সেটা হচ্ছে পুলিশের ওপর মানুষের ভরসা যদি না থাকতো না, দেবযানী বণিকের ঘটনাটা কিন্তু বেরোতো না। পুলিশের খুব সহজে দেবযানী বণিক গড়িয়াহাটে এক বিখ্যাত, তাকে পুড়িয়ে মারা হয়েছিল। তখন লালবাজারে, স্যারের হয়তো মনে আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আমি নামটা ভুলে গেছি, তার কাছেই একমাত্র সে কথা বলতে চেয়েছিল, যে সোর্স, যে ওনা ছাড়া আমরা কেউ কথা বলবো না, ওনাকে ওই ইনফরমেশনটা দেওয়া হয়। তারপর উনি সঙ্গে সঙ্গে গিয়ে দেখেন এই ঘটনা। 1 নম্বর। 2 নম্বর, পুলিশ কাজ করতে করতে পুলিশ যদি খুন হয়ে যায়, ওসি গঙ্গাধর ভট্টাচার্য তিলজলায় গিয়ে, পিকনিক গার্ডেনের ওখানে একটা পার্কে গিয়ে মার্ডার হয়, যখন আনন্দময়ীদের মার্ডারটা উনি দেখছিলেন, তখন পুলিশের মধ্যে তো একটা ভয় আসবে, পুলিশকে ওপেন জায়গায় গুলি করে মেরে দিচ্ছে, গঙ্গাধর ভট্টাচার্যকে মেরে দিলে। তো তার তো শাস্তি এখনো হয়নি। মানুষের এই জন্য ভরসাগুলো, পুলিশই মারা যাচ্ছে, তার খুনের শাস্তি হয়নি। তারপর একটা কলেজের সামনে এক মুন্না নাকি কাউন্সিলর, সেই কাউন্সিলরের কোনো লোকজন একজন পুলিশকে গুলি করে মেরে দিল। এ কি? তার তো কোনো শাস্তিও হলো না। মুন্না মারা গেছে, শুধু জেলে এমনি রোগে মারা গেছে, আর তার ছেলে তো রত্ন তৈরি হয়েছে। তো ঘটনাটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে, আজকের থ্রেড কালচার যেটা বলছেন, থ্রেড কালচার বাম আমলে, আমি একজন থ্রেড কালচারের ভুক্তভোগী, একজন শিক্ষকের কাছে এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে। কিন্তু আমি একজন শিক্ষক সম্বন্ধে বলেছিলাম, উনি আমাকে থ্রেট করেছিলেন, পরীক্ষায় পাস করতে দেবেন না, বা ভয় দেখিয়েছিলেন পাস করতে পারবো না। আমার বাবা খুব নামকরা প্রখ্যাত চিকিৎসক হওয়া সত্ত্বেও, কলেজের প্রফেসর অধ্যাপক হওয়া সত্ত্বেও। সুতরাং রাজনৈতিক থ্রেটও আমরা দেখেছি। সিপিএম আমলে আমার বন্ধু রাহুল, তার বাবা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী নন, আরএসপির একজন খুব প্রভাবশালী নেতা, শ্রদ্ধেয় নেতা। উনি আর্টসের ডিন ছিলেন। এই ভদ্রলোকের ছেলে, তাকে এসএফআই এর ছেলেরা মেরেছিল। কৃষ্ণেন্দু দা, তাকে কাজ ছুঁড়ে মেরেছিল, চোখটা অল্পের জন্য বেঁচে গেছিল। থ্রেট তখনও ছিল, এখনো ছিল, হয়তো পরিমাণটা বেশি হয়েছে, টাকা পয়সার হিসেবটা বেশি হয়েছে, পয়সা এসে গেছে এত বছরে। সুতরাং থ্রেট কালচার আটকাতে গেলে, প্রথম আটকাতে হবে, এটা করতে গেলে যত কাউন্সিলর, এমএলএ, এমপি, এদের কলেজ কমিটি থেকে সরাও। আর ছাত্ররা আরেকটা ভুল করছে, রাজনৈতিক ছাত্র ইউনিয়ন চাইছে, ইউনিয়ন করলে তৃণমূল ছেড়ে দেবে, ওখানে তৃণমূল লোক ঢোকাবে। ছাত্র এই ইউনিয়নের তৃণমূল তো, জায়গায়, তৃণমূল তো এমনিই লোক ঢোকাচ্ছে। আশিস পান্ডে তো তৃণমূলেরই ইউনিট সভাপতি ছিল, আর কি লোক ঢোকাবে? সে তো এমনিও করবে, অমনিও করবে। বরঞ্চ যে তদন্ত কমিটির রিপোর্ট আসছে, সেখানে তো বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট দল, শাসক দল বা কি নির্দিষ্ট দল করার জন্য চাপ দেওয়া হতো। সে তো অফিসিয়ালি বলা হচ্ছে না। আমি যেটা জিজ্ঞেস করছি অরিন্দম দা, সেখানে হচ্ছে এই যে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে, এখানে কি পুলিশের ভূমিকা আছে না নেই? না না, পুলিশের ভূমিকা থাকবে তো পরে, আগে তো থ্রেট কালচারটা প্রমাণ করে পুলিশের কাজটা তো
গিয়ে থ্রেটটা কলেজের মধ্যে তো প্রবেশ করতে পারে না পুলিশ, না না, যতক্ষণ না। তারা তো একটা অভিযোগপত্র অলরেডি তো একটা তারা তদন্ত করেছে, সেই তদন্ত রিপোর্টও তো জমা হয়েছে। হ্যাঁ, আমি তারপরে সেখানে তো জিজ্ঞেস পুলিশের, করছি। হ্যাঁ নিশ্চয়ই পুলিশের দায়িত্ব আছে, পুলিশ এটাকে আটকাতে পারে, কিন্তু আবার বলছি পুলিশ ক্ষেত্রে কি রাজনৈতিক দলের অঙ্গুলু হেলনে কিছু ক্ষেত্রে চলে, সেটাতেই অসুবিধা হয়ে যাচ্ছে পুলিশের। পোস্টিং আর এটা পাওয়ার লোভে, লোভ আর লাভ করতে গিয়ে পুলিশের কিন্তু এই দুরবস্থাটা হচ্ছে। পুলিশ করলেই করতে পারে, 7 দিন ফ্রি হ্যান্ড পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে দিই, গুন্ডা দমন হয়ে যাবে, আমি এইটুকু বিশ্বাস করি। সে ওইটা তো রাজনৈতিক সদিচ্ছার দরকার, সেই রাজনৈতিক সদিচ্ছা এখনো পর্যন্ত তো আমরা দেখতে পাইনি। নজরুল, আপনি কি বলছিলেন বলুন। আমি বলছি যে এটা ঠিক নয় যে পুলিশ কলেজে ঢুকতে পারে না। হুম সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ ঢোকে না, এটা কিন্তু কোনো আইন নেই যে ঢুকতে পারবে না। যে হুম। কলেজের ভিতরে মার্ডার হবে, কলেজের ভিতরে রেপ হবে, অন্য যে কোনো পুলিশগত অপরাধ হবে, পুলিশ ঢুকতে পারবে না, এরকম কোনো আইন ক্রিমিনাল লতে নেই। পুলিশ ঢুকতে পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের স্যাংটিটিটা বজায় রাখার জন্য সেখানে প্রিন্সিপালকে না বলে বা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে না বলে সাধারণত পুলিশ যায় না। কিন্তু পুলিশ ঢুকতে পারে না, এই কথাটা ঠিক নয়। আর দ্বিতীয় কথা যেটা উনি বললেন যে থ্রেড কালচার, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলে শেষ হবে, আমিও বিশ্বাস করি। কিন্তু পুলিশকে ফ্রি হ্যান্ড তো একমাত্র পুলিশ মন্ত্রী দিতে পারেন। আইনত তো পুলিশ তো ফ্রি। আমি, উনি যে বাম আমলের কথা বললেন সে আমলেও কাজ করেছি। সেই বাম আমলে থেকে বাম সিপিএম এর এমএলএ কে অ্যারেস্ট করেছি, সিপিএম এর এমপি ছেলেকে অ্যারেস্ট করেছি, তারপরেও আমি চাকরি করেছি। তারা আমাকে ভালো পোস্টিং না দিতে পারে, কিন্তু পুলিশ অফিসার যদি সৎ থাকে, নিরপেক্ষভাবে কাজ করতে চায়, তাহলে তার বেশি কিছু করতে পারে না। তো পুলিশকে ফ্রি হ্যান্ড কেউ বন্ধ করে রাখেনি, পুলিশের হ্যান্ড খোলা আছে। পুলিশরা নিজেদের স্বার্থে ভালো পোস্টিং পাওয়ার জন্য, বেশি ঘুষ আদায় করার জন্য শাসক দলের নেতা নেত্রীদের পা চাটছে। এইটা পুলিশের উপর দিকের অফিসারদের বন্ধ করা উচিত। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, দুজনকে আর একটা করে প্রশ্ন করব। অরিন্দম দা, এই যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যে জায়গায় ক্ষোভ যাচ্ছে, আমরা কালকে দেখলাম যে পুলিশকে তাড়া করছে, এমএলএ কে তাড়া করছে, এমপি কে গো ব্যাক স্লোগান দিচ্ছে, এবং জনরোষ বাড়ছে, ক্রমাগত বাড়ছে। ফলে আগামী দিন আপনি কিভাবে দেখছেন যে এটা কি কোনো জায়গায় কোনো সমাধানের রাস্তা আছে? কারণ এই জন অসন্তোষ যদি বেড়ে যায়, আলটিমেট যেটা হয়, নৈরাজ্যের জন্ম দেয়। অবশ্য বিরোধীরা এখনো বলছেন যে নৈরাজ্যের আর দেরি কি, তো নৈরাজ্য তো চলছেই। ফলে আপনি কিভাবে দেখছেন এই পুরো ঘটনাটাকে, এবং আপনার সাজেশন কি? দেখুন, মানুষ একটা অল্টারনেটিভ চাইছে, সে বামকেও চাইছে না, বিজেপি কেও চাইছে না, তৃণমূলকেও চাইছে না, এটা ঘটনা। মানুষের মধ্যে মানুষ একটা চাইছে, কিন্তু এখন কে আসবে সেটা দেখা। আর আরেকটা হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভটা তো জন্মাচ্ছে, এই ক্ষোভটাকে তো প্রশমিত করতে হবে। পুলিশের কাছে ফ্রি অ্যান্ড স্যার যেটা বলছে নিশ্চয়ই আছেন, লিগালি আছে, কিন্তু পুলিশ লাভ আর লোভ করতে গিয়ে, পোস্টিং পেতে গিয়ে পুলিশ এটাকে শেষ করেছে, নিজেই নিজের আত্মসম্মানটাকে শেষ করেছে, এটা অস্বীকার করার নেই। আর না, কলেজে অরিন্দম যেটা দা, আরেকটা বিষয় আমি বলছি। এটা শুধু পুলিশকে বলে হবে? পোস্টিংটা তাকেই দেওয়া হয় যে তার কাজটা করতে পারবে। শুধু পুলিশকে আর কি, পুলিশ তার লাভ লোকসানের জন্য না, নাকি পুলিশকে সে পদেই বসানো হচ্ছে যে পুলিশকে দিয়ে রাজনৈতিক নেতারা তার কাজটা করতে পারবেন? কোনটা? পুলিশকে বলে হবে? পুলিশ তার লাভ, অন্তত বড় বড় পজিশনগুলোতে নজরুল দা জানেন যে তাদেরই বসানো হয় যে তাদের মতো, যে আর কি ন্যায়টাকে, অন্যায়টাকে ন্যায়ের পাঠশালা দিয়ে দেখবে। একটা কথা বলি, মানে কিছু ওই করবেন না, আমি খুব সোজাসুজি কথা বলি বলে। আজকে নজরুল ইসলাম আমার কাছে কিন্তু একটা সম্মানীয় ব্যক্তি, আপনার কাছে সম্মানীয় ব্যক্তি, রাস্তায় যারা যাচ্ছে তার কাছে সম্মানীয় ব্যক্তি। সম্মানটা কখনো উনি হারাবেন না, কারণ উনি কারুর সাথে কম্প্রোমাইজ করেননি, করেননি। হুম। উনি রাস্তাতে গেলেও উনি আমি সম্মানটা করব। ঘটনাটা হচ্ছে প্রত্যেক বাড়ি করবে এইরকম পুলিশ অফিসার, প্রত্যেক ঘরে ঘরে আসুক, এইরকম পুলিশ অফিসার আসুক যারা চোখে চোখ রেখে বলতে পারবে তোমাদের অঙ্গুলি হেলনে আমি করতে পারবো না। সেইটা দেখা যাচ্ছে না, সেইটা দেখা যাচ্ছে না। তুষার তালুকদার যখন গুলি করে মারলো মমতা ব্যানার্জি, যখন একটা 21শে জুলাই, তুষার তালুকদার পরের দিন কংগ্রাচুলেশন জানাচ্ছে। এইগুলোই খারাপটা করে দেয়, এই খারাপগুলোই কিন্তু পরের দিকে মানে ইতিহাসটা কাউকে ক্ষমাও করে না, ইতিহাস ফিরে আসে।
কিন্তু স্যারের মতো লোককেই তুই চাই আমরা, বারবার প্রত্যেকটা পদে এরম লোকই চাই যারা এই কাজটা করতে পারবে। নজরুলদা, আপনাকেও শেষ প্রশ্ন। অরিন্দম দা যেখানটায় বলল যে মানুষ চাইছে একটা পরিবর্তন, আপনিও কি সেটা মনে করেন? দেখুন, আমি এটা মনে করি যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছিলেন, তারা যাদের অপসারণ চাইছিলেন, যে হেলথ সেক্রেটারি বা ডাইরেক্টর হেলথ সার্ভিস বা ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, কলকাতা পুলিশের কমিশনার, আমি কিন্তু খুব পরিষ্কার ভাবে তাদেরকে বলেছিলাম, লিখিতও দিয়েছিলাম এবং দু একটা চ্যানেলেও বলেছিলাম, যে এই লোকগুলোকে যদি সকলকে অপসারণ করা হয়, যেহেতু মমতা ব্যানার্জি তার কার্যকলাপ দিয়ে প্রমাণ করেছেন যে তিনি সৎ নন, অতএব তিনি যদি স্বাস্থ্যমন্ত্রী থাকেন, তিনি যদি পুলিশ মন্ত্রী থাকেন, তিনি যদি পারের মন্ত্রী থাকেন, তাহলে তিনি এইসব পদে সেই সব লোকেদেরই আসবেন, আপনি যেটা বলছেন, যে যারা অসৎ, যারা শাসক দলের হয়ে কাজ করবেন। কোন সৎ লোক শাসক দলের হয়ে কাজ করতে যাবেন না। তা আমি এটা বলেছিলাম, যেমন হতে পারে যে এদেরকে সরিয়ে দিলে এদের জায়গায় যে লোক আসবে, তিনি এখন যারা আছেন তাদের থেকে বেশি অসৎ হবেন। তো আপনারা যা পরিবর্তন হয়েছেন তাতে আশা করি এটা মানবেন যে আমি যা বলেছিলাম সেটা খানিকটা ঠিক। যদি সৎ পুলিশ অফিসারদের ডিজি, সিপি, এসপি, ওসির পদে আনতে হয়, তাহলে পুলিশ মন্ত্রীকে সৎ হতে হবে। যদি হেলথ সেক্রেটারি বা ডাইরেক্টর হেলথ সার্ভিস, ডাইরেক্টর মেডিকেল সৎ লোককে নিযুক্ত করতে হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে সৎ হতে হবে। যদি ভিজিলেন্স কমিশন সৎভাবে কাজ করতে আপনি চান, তাহলে পারের মন্ত্রীকে সৎ হতে হবে, কারণ ভিজিলেন্স কমিশন পার ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট। বলুন। নজরুলদা, সময় শেষ। নজরুলদা যে কথাগুলো বলছে, এটা অনেকটা এই সোনার পাথরবাটির মতো কথা। আমি জানি না সে সোনার পাথরবাটি আপনারা দেখেছেন কিনা, আমি তো দেখিনি। কিন্তু যেটা উদ্বেগের, যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে পুলিশের ওপর যদি ভরসা উঠে যায়, এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। কেন খারাপ লক্ষণ? এমনি আমাদের একটা সীমান্তবর্তী এলাকা, এবং যে সীমান্তবর্তী এলাকায় আমাদের যেমন অন্য দেশও আছে, তেমনি অন্য রাজ্যও আছে। সেখানে দাঁড়িয়ে পুলিশের ওপর ক্রমাগত যদি এই জনরোষ আশ্রে পড়ে, তাহলে যারা নৈরাজ্যবাদী শক্তি, তারা কিন্তু আশ্রয় পাবে। এবং তারা যদি আশ্রয় পায়, তারা যদি আশকারা পায়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আগামী দিনের অনেক আশঙ্কা। আপনারা দেখুন আমাদের চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। অরিন্দম দা আর নজরুল দা, অসংখ্য ধন্যবাদ।